এই হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ চলছে সেটারই আমি পুরো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো ফার্স্ট এই ওয়েবসাইটটাতে আসবেন wbcsconline.in। এই ওয়েবসাইটে আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। এখানে অনেক কিছু আছে, নোটিশ আছে, এখান থেকে নোটিশ দেখে নিতে পারবেন। ডাউনলোড নোটিফিকেশান এটা, ঠিক আছে, এখানে ডাউনলোড করে নেবেন। লাইব্রেরিয়ান আছে, এটাও নোটিশ আছে, এটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, সবগুলো করতে পারবেন। আর অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে, এটা করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন আছে, এখানে ক্লিক করতে হবে। এটাতে আমি ডাউনলোড, এখানে ওপেন নিউ ট্যাবে একটা খুলে নিলাম, দেখি কি আছে এটাতে। হ্যাঁ, এই যে এখানে দেখছেন এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস আছে এবং নোটিফিকেশানটাও এখানে আছে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট ডেট হচ্ছে অলরেডি এটা অনেক দিন হয়ে গেছে, ফর্ম ফিল আপ অনেক দিন আগে থেকে শুরু হয়েছে। যে ফার্স্ট ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল যে এটা হচ্ছে 31শে ডিসেম্বর 2020 তারিখ থেকে স্টার্ট হয়েছে। আর আজকে অনেক দিন হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 15/2/2021, মানে 15ই ফেব্রুয়ারি 2021-এর 15ই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো অলরেডি অনেকেই হয়তো ম্যাক্সিমাম সবাই ফর্ম ফিল আপ করে নিয়েছেন। যারা এখনও করেননি তারা ভিডিও দেখে করতেই পারবেন, নো প্রবলেম। তো আমি জাস্ট স্টার্ট করে দিই। ঠিক আছে, নোটিফিকেশান এটা আছে, এটা দেখে নিতে পারবেন। নোটিফিকেশানের পিডিএফটাও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানও দিয়ে রাখবো, ওখান থেকেও লিঙ্ক থ্রু দিয়েও আপনি এটা খুলতে পারেন। ঠিক আছে, সিম্পল ম্যাটার। তো আমি অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2020। তো এখানে অ্যাপ্লাই অনলাইনে আমি এখানে ক্লিক করছি। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু অপশান বেরিয়ে গেছে। এখানে ফার্স্ট ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে, এখানে এক্সাম ডিটেলস এটা থাকছে। তারপরে ট্যাবে আছে পার্সোনাল ডিটেলস কমপ্লিট করতে হবে, তারপরে কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে, তারপরে এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাওয়ার্ডস এটা কমপ্লিট করতে হবে। তারপরে আপলোড ডকুমেন্টস, ঠিক আছে, আপলোড ডকুমেন্টস বলতে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। করা হয়ে গেলে কিন্তু মোটামুটি কমপ্লিটই হয়ে যাবে। তো যাক আমি এটা করি। এখানে এক্সাম ইনফরমেশান, এক্সাম ডিটেলস দিতে গেলে এখানে অ্যাপ্লাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। কলেজ টাইপ দিয়েছে স্টেট এইডেড জেনারেল ডিগ্রি কলেজ। ঠিক আছে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের এটা, সেই জন্য অটোমেটিক এটা নিয়ে নিয়েছে এগুলো। সাবজেক্টটা কী আছে, আপনার যে সাবজেক্ট এখান থেকে আপনি চুজ করে নেবেন। ঠিক আছে, তো এখানে অনেক সাবজেক্ট আছে অলরেডি। তো এখানে আমি সংস্কৃত আমি চুজ করে নিচ্ছি। আপনাদের যে সাবজেক্ট হবে সেটা আপনি এখান থেকে কিন্তু চুজ করে নেবেন। ওকে, করা হয়ে গেলে এটা কিন্তু নেক্সটে ক্লিক করবেন। তো এরপরের ট্যাবে চলে আসলো এক্সাম ডিটেলসের পরে পার্সোনাল ডিটেলস আসলো। এখানে ফর্ম ফিল আপটা কী কী করবেন আমি জাস্ট আগে একবার বলে দিই, তারপরে ফিল আপ করে দেখিয়ে দেবো। তো এখানে প্রথমে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। এখানে দিয়েছে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। ঠিক আছে, ফার্স্ট নেম এখানে বসাবেন, মিডল নেম যদি থাকে মিডল নেম দেবেন, না হলে সরাসরি লাস্ট নেম দেবেন। ওকে, ফাদার্স নেম, বাবার নামও ঠিক সেম, এখানে বাবার নামটা করে দেবেন, এখানে একসাথেই দিবেন, ফার্স্ট মিডল লাস্ট যেমন থাকবে এখানে পুরো নামটা ফাদার্স নেমের এখানে দেবেন। মায়ের নামটাও এখানে দিয়ে দেবেন। ক্যাটাগরি এখানে আছে আপনার কোন ক্যাটাগরি সেটা দেবেন, সিরিয়াল কাস্ট কি সিরিয়াল ট্রাইব বা জেনারেল যেটা থাকবে আপনি সেটা আপনার ক্যাটাগরি অনুসারে দেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। মেরিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা কিন্তু ম্যারিড বা সিঙ্গেল আছে সেটা কিন্তু দেবেন। জেন্ডার এখানে সিলেক্ট করে দেবেন আপনার যেটা থাকবে, মেল ফিমেল। ঠিক আছে, মোবাইল নম্বর এখানে ম্যান্ডেটরি, অবশ্যই যে স্টার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, লাল রঙের যে পাশে স্টার চিহ্ন দেওয়ার মানে হচ্ছে আপনাকে কিন্তু প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ফর্ম কমপ্লিট করে দিতে হবে, ওটা ফাঁকা রাখা যাবে। ল্যান্ডলাইন নম্বর এটা কিন্তু অপশনাল, এখানে দেখুন কোনো ম্যান্ডেটরি স্টার দেওয়া নেই। ঠিক আছে, তার মানে এখানে এটা ছেড়ে দেওয়া যায়। ইমেল আইডিটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আধার নম্বর এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছে।
এটা ডিফারেন্টলি এইডেড দেওয়া আছে, এটা ডিফারেন্টলি অ্যাবেলড, মানে এটা হচ্ছে যারা মানে হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য এটা দেওয়া। যদি কোনো এরকম ব্যাপার থাকে, আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে কিন্তু এটা নো করে দেবেন। এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 40%-এর উপরে কোনো ডিসএবিলিটি থাকলে সেক্ষেত্রে কিন্তু ইয়েস করবেন, ঠিক আছে। আর না থাকলে এটা নো, তো আমি এটা নো থাকলো। ন্যাশনালিটি ইন্ডিয়ান, বা এখানে আর কি অপশান আছে, ইন্ডিয়ান বা আদার্স দেবেন, যেটা আপনার হবে। তারপরে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে অ্যাড্রেস দেবেন, দিতে বলছে সিটি বা ভিলেজ নেম এখানে দেবেন, পিনকোড দেবেন এবং স্টেট দেবেন। এবং পোস্টাল অ্যাড্রেস, যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস যদি সেমই রাখেন, তাহলে সেম অ্যাজ অ্যাভাবে এখানে টিক করে দেবেন। আর যদি পোস্টাল অ্যাড্রেসটা যদি আলাদা হয় পার্মানেন্ট অ্যাড্রেস থেকে, সেক্ষেত্রে এখানে হচ্ছে আলাদা করে আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন, সিটি, ভিলেজ বা পিনকোড, স্টেট, এগুলো আলাদা করে দিয়ে দেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ নোন দিয়েছে, ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজ জানেন, এখানে বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি দিয়েছেন। এখানে স্পিক বলতে পারেন, যদি বলতে পারেন তাহলে ইয়েস করবেন, ঠিক আছে। এখানে যদি পড়তে পারেন তাহলে এটা ইয়েস করবেন, না হলে নো করবেন। আর লিখতে পারেন তো রাইট করবেন, যদি লিখতে পারেন তাহলে রাইট ইয়েস করবেন, এখানে নো ইয়েস করে দিতে হবে, ঠিক আছে। আপনি প্রত্যেকটা বাংলা যদি আপনি পড়তে, বলতে বা পড়তে এবং লিখতে পারেন, সেগুলো ইয়েস করে দেবেন, না হলে নো করবেন। ইংলিশের ক্ষেত্রেও সেই ল্যাঙ্গুয়েজটা আপনি যতটা জানেন সেইভাবে দেবেন, ঠিক আছে। হিন্দি সেম, যদি বলতে লিখতে পারেন সব ইয়েস করবেন, না হলে নো করবেন। নেপালি ক্ষেত্রে আপনি যদি বলতে পারেন তাহলে ইয়েস, না বলতে পারলে নো, প্রত্যেকটা ঠিক সেমভাবেই করবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এইটা হয়ে গেলে কমপ্লিটলি যখন হয়ে যাবে তখন নেক্সটে ক্লিক করবেন। তো আমি এটা ফটাফট ফর্মটা ফিল আপ করে আমি নেক্সট স্টেপে যাব। তো ফাইনালি আমাদের ফর্ম ফিল আপ এটা কমপ্লিট হয়ে গেছে। পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে আমি নেক্সট করছি, আপনারাও নেক্সট করবেন। নেক্সট করে পরের স্টেপে যাব। তো নেক্সটে ক্লিক করলাম। এরপরে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। ফার্স্ট এখানে দেখুন, এখানে হচ্ছে এক্সাম পাস্ট আছে, এখানে কি কোন কোন এক্সাম আছে সেগুলো দিয়েছে। এমপি, মাধ্যমিক বা ক্লাস 10, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট, এবং হচ্ছে তারপরে পোস্ট গ্র্যাজুয়েট দিয়েছে, যেটা হচ্ছে মাস্টার ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে শুরুটা করতে হবে। এখানে যদি মাধ্যমিক, তো তার ইউনিভার্সিটি নেম এখানে দিতে হবে, তারপরে কোন সালে পাস করেছেন সেটা দিতে হবে। সাবজেক্ট নট রিকর্ড, প্রথম মাধ্যমিকের ক্ষেত্রে নট রিকর্ড এবং এইচএসের ক্ষেত্রেও নট রিকর্ড, কিন্তু গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আপনার সাবজেক্ট কিন্তু দিতে হবে। তারপরে মার্কস অবটেন্ড, ঠিক আছে, কত মার্কস আপনি পেয়েছেন এবং টোটাল কত মার্কস ছিল সেটা এখানে দিতে হবে তারপরে, ঠিক আছে। আর তারপরে গ্রেড অর গ্রেড পয়েন্ট অবটেন্ড, আপনি গ্রেড হলে কত গ্রেড পেয়েছেন এবং পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা কিন্তু পরে এটাই দিতে হবে, ঠিক আছে। আপনি পার্সেন্টেজ বা গ্রেড সিস্টেম আপনার যেভাবে ছিল সেইভাবে দেবেন। আপনার যদি গ্রেড সিস্টেম না থাকে নিশ্চয়ই পার্সেন্টেজ তো ছিল, সেটা দেবেন, ঠিক আছে। কি দুটো থাকলে দুটোই দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলছে ক্যাটাগরি ইন ইউজি লেভেল, গ্র্যাজুয়েট লেভেলের আপনার কী ছিল, এখানে অনার্স না জেনারেল ছিল সেটা কিন্তু এখানে দেবেন। অনার্স থাকলে অনার্স, কিংবা জেনারেল বা পাস গ্র্যাজুয়েট থাকলে এখানে জেনারেল করবেন, ঠিক আছে। তারপরে এখানে আছে আর ইউ এ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার লেভেল এক্সামিনেশন বাই 19th September 1991 irrespective of date of declaration of result, ঠিক আছে। যদি আপনার পিএইচডি যদি 19শে সেপ্টেম্বর 1991 সালের 19শে সেপ্টেম্বরের আগে যদি ইয়ে করেন, পিএইচডি কমপ্লিটেড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। আর যদি না হয় এরকম তাহলে নো করবেন, ঠিক আছে। একাডেমিক কোয়ালিফিকেশান এখানে ব্লক 2 বলছে। একাডেমিক কোয়ালিফিকেশানে ব্লক 1-এ হচ্ছে আপনি জাস্ট একাডেমিক দিয়েছেন, তারপরে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটের পরে যেগুলো আসছে একাডেমিক কোয়ালিফিকেশান সেটা ব্লক 2 এর মধ্যে রেখেছে। এখানে নেট, আপনি যদি নেট কোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে ইউনিভার্সিটির নাম দেবেন, ইয়ার কোন সালে নেট পাস করেছেন এবং কোন সাবজেক্ট ছিল সেটা দেবেন, ঠিক আছে। তারপর নেট উইথ জেআরএফ যদি কোয়ালিফাইড হন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নাম দেবেন, কোন সালে পাস করেছেন, ইয়ার অফ পাসিং সেটা দেবেন এবং সাবজেক্টটাও দেবেন। সেট বা এসএলইটি, যেটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মানে যে হচ্ছে কলেজ সার্ভিসের জন্য যে পরীক্ষা হয়, এটা হচ্ছে সেট বা এসএলইটি, এটা আমাদের রাজ্যের টেস্ট, ঠিক আছে,
নেটের মতো নেটটা সর্বভারতীয় বা অল ওভার ইন্ডিয়া লেভেলের হয়, আর সেটটা আমাদের রাজ্যের মধ্যে হয়। ঠিক আছে, যারা তো স্টেট এলিজিবিলিটি টেস্ট যারা পাস করবেন, মানে সেক্ষেত্রে তাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম এখানে দেবে, ইয়ার অফ পাসিং দেবে, কত সালে পাস করেছে এবং তাদের সাবজেক্টটাও দেবে। যদি কেউ পিএইচডি হোল্ডার হয় সেক্ষেত্রে কিন্তু পিএইচডি কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে করেছে সেটা দিতে হবে, কোন সালে পিএইচডি কমপ্লিটেড হয়েছে এবং কোন সাবজেক্টের উপরে পিএইচডি করেছে সেটা কিন্তু দিতে হবে। এমফিল থাকলেও এমফিলেও ঠিক সেম, ইউনিভার্সিটি নেম, কোন সালে এমফিল কমপ্লিটেড হয়েছে এবং কোন সাবজেক্টের উপরে এমফিল করেছে, এবং পার্সেন্টেজের কিন্তু এমফিল করার সময় যে পার্সেন্টেজ ছিল সেটা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে একাডেমিক কোয়ালিফিকেশানের হচ্ছে ব্লক 3 দিয়েছে। ঠিক আছে, এরপরেও এই যেগুলো বললাম সেগুলো ছাড়াও যদি আপনার আদার্স একাডেমিক কোনো কোয়ালিফিকেশান থাকে সেগুলো আমি এক্সাম পাস্ট, কোন এক্সামের নাম দেবেন, দেওয়ার পরে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নেম দিবেন, কোন সালে পাস করেছেন, ইয়ার অফ পাসিং সেটা দিতে হবে, এবং এখানে যে মার্কস অবটেন, কত মার্কস পেয়েছেন সেটা, এবং কত ফুল মার্কস, কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু এখানে দিতে হবে, এবং গ্রেড পয়েন্ট অবটেন্ড মানে কত গ্রেড পেয়েছেন সেটা, আর হচ্ছে এখানে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দিতে হবে। ঠিক আছে, তো এবার তারপরে এখানে আপনি যদি মানে অনেকগুলো যদি একাডেমিক কোয়ালিফিকেশান থাকে এইগুলো, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি প্লাস করে কিন্তু আরেকটা বাড়িয়ে নিতে পারবেন। এখানে কিন্তু প্লাস করে বাড়িয়ে নিতে, এইভাবে আবার পর যদি দরকার পড়ে আবার প্লাস করে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। এক্সাম পাস্ট পড়ে এখানে কমপ্লিট করতে হবে। তারপরে রিসার্চ পাবলিকেশান, ঠিক আছে, এখানে কিন্তু পরের নিচে আসছে আপনার কোনো জন্য রিসার্চ যদি করেন, ঠিক আছে, রিসার্চ পাবলিশ হয়েছে এরকম যদি থাকে তাহলে হচ্ছে আপনার এখানে দেবেন টাইপ অফ পাবলিকেশান অর রিসার্চ ওয়ার্ক। ঠিক আছে, আপনি কিসের উপরে পাবলিশ করেছেন এবং রিসার্চ করেছেন সেটা কিন্তু দিতে হবে। তারপরে ইফ এ বুক চ্যাপ্টার অর এ জার্নাল রিলিভেন্ট ISSN এবং ISBN নাম্বারস, ঠিক আছে, তার নাম্বার বা ISSN কিংবা ISBN নাম্বার সেটা এখানে দিতে হবে, এবং নেম অফ দ্য পাবলিশার ইন কেস অফ বুক অর বুক চ্যাপ্টার জার্নাল অর অফ দ্য অর্গানাইজার ইন কেস অফ এ সেমিনার আর ফান্ডিং এজেন্সি। ঠিক আছে, আপনার ফান্ডিং এজেন্সি বা এই অপশানগুলোর মধ্যে যেগুলো আপনার যদি থাকে তাহলে তাদের নাম দিতে হবে এখানে। ঠিক আছে, কোন পাবলিশার আছে, বুকের চ্যাপ্টার, জার্নাল অর দ্য অর্গানাইজার ইন কেস বিভিন্ন সেমিনার যদি হয় সেক্ষেত্রে তাদের ডিটেলসটা এখানে দিতে হবে। এবং তারপরে অপশানটা আছে স্ট্যাটাস অফ দ্য পাবলিশার অফ দ্য বুক অর স্ট্যাটাস অফ দ্য জার্নাল, সেমিনার, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং স্টেট সেটাও এখানে দিতে হবে। ঠিক আছে, আপনার জার্নালটা হচ্ছে ইন্টারন্যাশনাল না ন্যাশনাল বা স্টেট রাজ্যের মধ্যে সীমাবদ্ধ আছে বা কিংবা আন্তর্জাতিক লেভেলের কিংবা জাতীয় লেভেল বা সারা দেশের মধ্যে দেখা যাচ্ছে পাবলিশ হয়েছে, সেইটা কিন্তু স্ট্যাটাসটা দিতে হবে, কোথার মধ্যে পাবলিশ হয়েছে, স্টেটের মধ্যে না দেশের মধ্যে না সারা ওয়ার্ল্ডের মধ্যে, সেটা কিন্তু দিতে হবে। তারপরে এখানে লাস্ট যেটা অপশান যে আছে এটা হচ্ছে টাইটেল অফ দ্য বুক অর the chapter contributed in the book or title or the paper published in the journal or printed in the seminar proceedings, full paper not abstract, project title। এখানে যে আপনি বই বা আপনার যে টাইটেল ছিল, যে আপনার মানে যেটার উপরে আপনি মানে গবেষণা বা রিসার্চ করেছেন সেটার কিন্তু টাইটেলটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল অপশানের এটা। এখানে আবার দিয়েছে ইয়ার অফ পাবলিকেশান, কত সালে পাবলিশ করেছেন সেটা কিন্তু এখানে দিতে হবে, এবং আপনার যদি অনেক রিসার্চ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আবার প্লাস করে আপনি কিন্তু আবার অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন, আর যদি অ্যাড বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি মাইনাস, এখানে যে মাইনাস আছে মাইনাসে ক্লিক করলে কিন্তু এটাকে ডিলিটও করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু করতে হবে। এটা পুরো কমপ্লিট করার পরে এখানে এক্সাম ডিটেলস কমপ্লিট করার পরে আপনার কিন্তু এখানে নেক্সটে ক্লিক করে পরের স্টেপে যেতে পারবেন। তো আমি ফটাফট এখানে ডিটেলসটা দিয়ে দিই, কোয়ালিফিকেশান ডিটেলস দেওয়ার পরে নেক্সট স্টেপে যাব। তো শুরু করি আমি। তো ফাইনালি কোয়ালিফিকেশান ডিটেলসটা কমপ্লিট হলো। ঠিক আছে, এবার এখানে রিসার্চ পাবলিকেশানসটা যা যা দেওয়ার সেগুলো দিলাম, দেওয়ার পরে আপনাদের যখন সব হয়ে যাবে তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন।
তো এখানে এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাওয়ার্ডস আছে। তো এখানে এক্সপিরিয়েন্সে এখানে টিচিং এক্সপিরিয়েন্স, তারপরে পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স এবং অ্যাওয়ার্ডস আছে। ঠিক আছে, এখানে টিচিং এক্সপিরিয়েন্সে যদি ফ্রেশার হন তাহলে ফ্রেশার করবেন, আর যদি এক্সপিরিয়েন্স হন তাহলে এখানে এক্সপিরিয়েন্স সিলেক্ট করবেন। গভর্নমেন্ট অ্যাপ্রুভড কলেজে যদি আপনি পড়ান সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের এখানে দেবেন সেকেন্ডটা। আর এক্সপিরিয়েন্সড যদি হন মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ ছাড়া অন্য যেসব কলেজগুলোতে আপনি যদি পড়ান সেক্ষেত্রে থার্ড অপশানটাকে সিলেক্ট করবেন। পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স, পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স যদি ডক্টরেট পাওয়ার পরে যে কোনো যদি কোথাও যদি পড়ান, ঠিক আছে, মানে কোন কলেজে, সেই ক্ষেত্রে সেখানকার ডিটেলসটা এখানে দিতে হবে। তারপরে যদি কোনো অ্যাওয়ার্ডস পান, অ্যাওয়ার্ডসেরও ডিটেলস এখানে আপনি দিতে পারবেন। তো এখানে টিচিং এক্সপিরিয়েন্সের আমি দেব। তো এটা হচ্ছে সেকেন্ডটাকে আমি সিলেক্ট করলাম যেহেতু গভর্নমেন্ট এইড। আচ্ছা, স্যাক্ট হচ্ছে স্টেট এইডেড কলেজ টিচার, যাই হোক। তো এটা আমি টিক করতে হবে এখানে যদি স্টেট অ্যাডেড কলেজ টিচিং হয় সেক্ষেত্রে এটা। আর হচ্ছে এটা যদি হোল টাইমের যদি ইউজিসি স্কেলের যদি ইয়ে হয়, আপনি যদি পুরো স্কেল যদি পেয়ে যান, যারা পার্মানেন্ট একদম স্টাফ, যারা কলেজের প্রফেসর হয়েছে, ঠিক আছে, যারা মানে ফুল এখানে পে স্কেল পান, ঠিক আছে, সেক্ষেত্রে তারা এখানে টিক করবেন না, আদারওয়াইজ টিক করবেন না। তারপরে এখানে যেটা আছে কোন কলেজে পড়িয়েছেন, ইউনিভার্সিটি বা কলেজ নেম এবং ডেজিগনেশন দেবেন এবং কতদিন থেকে কতদিন করেছেন, ঠিক আছে, এটা দেবেন। তারপর এখানে দিয়ে দিই। এগুলো হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে এবার এসছে আপলোড ডকুমেন্টস। এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য এখানে 4 KB থেকে হচ্ছে 40 KB আপনার ফটোর সাইজ লাগবে। এটা জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপনাকে ছবিটা থাকতে হবে এবং সিগনেচার থাকতে হবে এখানে 4 KB থেকে 30 KBর মধ্যে এবং জেপিইজি বা এটা চুজ ফাইল করে এটা দেওয়ার পরে এখানে কিন্তু ডিক্লারেশনে আপনার টিক করে দিতে হবে, দিয়ে এখানে সাবমিট করে দিলে কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে। তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে ফটো এবং সিগনেচারটাকে চুজ করে নিই, ফটোটাকে চুজ করছি, এখানে চুজ ফাইল করব, করে এখানে যেখানে ছবিটা আর কি আছে আপনার যে ফাইলে, সেই ফাইলটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আমি এই ছবিটাকে অ্যাড করলাম এবং এখানে ওপেনে ক্লিক করছি এবং সিগনেচারের ক্ষেত্রেও আমি এখানে ক্লিক করলাম, করার পরে পাশে এখানে সিগনেচার আছে, সিগনেচারটা যেটা থাকবে সেটা কিন্তু এখানে ওপেন করতে হবে। এখানে ডিক্লারেশনে এখানে টিক করে দেবেন, ঠিক আছে। এখানে মানে এখানে বলছে যে আপনি যা যা আর কি এখানে ইনফরমেশান দিয়েছেন সেটা আপনি সব সঠিক দিয়েছেন, ঠিক আছে, সেটা দিচ্ছেন। আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট I have carefully read the conditions of eligibility mentioned in the advertisements. These conditions are acceptable to me and the fulfill the required conditions. The details mentioned in the application. তো এখানে এটাকে আপনি এখানে টিক করে দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনালি এখানে আমার মানে অ্যাপ্লিকেশান ডিটেলসটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস দেখে নেবেন, কোথাও যদি কোনো ভুল আছে কি নেই সেটা কিন্তু দেখে নেবেন। আর যদি দেখে নিয়ে যদি কোথাও ভুল না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে দেবেন, আর যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এডিটে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে পুরোপুরি একবার কিন্তু ভালো করে দেখে নেবেন, কিন্তু আপনি একবার সাবমিট করে দিলে কিন্তু আর কিন্তু হয়তো এডিট করতে পারবেন না, সেই জন্য ভালো করে দেখবেন যে কোথাও কোনো ভুল আছে কি না। তো আমার অলরেডি সব কিছু ঠিকঠাক আছে, আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখানে ডিক্লারেশন অলরেডি ঠিক করাই আছে, কিছু করার নেই, ঠিক আছে। প্লিজ অ্যালাউ পপ আপ ফর ডাউনলোড চালান অ্যান্ড অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট, ঠিক আছে। এখানে পপ আপটাকে ইয়ে করছে, ফর ডাউনলোড চালান অ্যান্ড অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট। তো আমি যাই হোক এখানে আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আপনার যদি ভুল থাকে তাহলে এডিট করবেন, তো আমার কোনোরকম কোনো ব্যাপার নেই, আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করছি।
তো এখানে দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি। তো এখানে আমি ওকেতে ক্লিক করছি। তারপরে এখানে দিয়েছে কিন্তু নিচে একদম আসার পরে দেখাচ্ছে এখানে পে অনলাইন, অনলাইনে পেমেন্ট করার জন্য অপশান দিচ্ছে। তো আমি পে অনলাইনে ক্লিক করছি। তো পে অনলাইনে ক্লিক করে আমার এখানে পপ আপটা অফ করা আছে, আপনাদের কিন্তু পপ আপটাকে কিন্তু অন করে নেবেন, ঠিক আছে। অলওয়েজ পপ আপ ঠিক করে দিলাম। আমি পে অনলাইনে ক্লিক করলাম, করলে কিন্তু এবার আপনার কিন্তু পরের অপশানে কিন্তু পেমেন্ট করার অপশান কিন্তু দিয়ে দিয়েছে। যদি আপনার পপ আপটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু এই অপশানটা কিন্তু আসবে না, আর যদি অন করা থাকে পপ আপ, ঠিক আছে, পপ আপটা যদি অন করা থাকে তাহলে এটা আসবে, আর যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আসবে না। তো এখানে আপনাকে এখানে পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার জন্য আপনি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, এবং ডেবিট কার্ড প্লাস এটিএম পিন দিয়েও পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে পেমেন্ট করব ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, ঠিক আছে। তো ডেবিট কার্ডে আমি সিলেক্ট করছি, ঠিক আছে। তো ডেবিট কার্ডে আপনারা যখন ইয়ে করবেন সব কিছু পুরো একই রকম নিয়ম। এখানে কার্ড নম্বর আছে, আপনার যে এটিএম কার্ডের কার্ড নম্বর, ডেবিট কার্ডের কার্ড নম্বর দেবেন, এবং কার্ডের ওপরে দেখবেন কতদিনের এক্সপায়ারিটি ডেট আছে, ঠিক আছে, সেই ডেট দেবেন, কতদিন পর্যন্ত আপনার কার্ড ভ্যালিড আছে, ঠিক আছে, ততদিনের হচ্ছে লাস্ট যতদিন থাকবে এক্সপায়ারেশন ডেটটা কিন্তু এখানে দেবেন, এখানে মান্থ দেবেন, এখানে ইয়ার দেবেন, এবং সিভিভি বা সিভিসি নম্বর যেটা আছে সেটা কিন্তু দেবেন। আপনি কার্ডের ঠিক পেছনে দেখবেন কার্বন যে কপি আছে তার ঠিক নিচে 3 ডিজিটের একটা নম্বর দেওয়া আছে সাদা এর উপরে। তো ওই 3 ডিজিটের নম্বরটা হচ্ছে সিভিভি নম্বর, ঠিক আছে। তো এবং হচ্ছে পরে আসবেন কার্ড হোল্ডার নেম, আপনার যে কার্ডের যে ঠিক নাম দেওয়া আছে সেই কার্ড হোল্ডারের নেম দেবেন, দেওয়ার পরে মেক পেমেন্ট করবেন, ঠিক আছে। করার পরে একটা ওটিপি আপনার মোবাইলে যাবে, ওটিপিটা পরের স্টেপে দিতে হবে, দিলে আপনার কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো আমি দিই সব একের পর স্টেপ বাই স্টেপ। কার্ড নম্বরটাকে দিই। তো সব কিছু দেওয়ার পরে এখানে কিন্তু মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল যে ব্যাংকের সাথে যে লিঙ্ক করা যে মোবাইল নম্বর দেওয়া আছে সেটাতে কিন্তু ওটিপি চলে যাবে, ঠিক আছে। ওটিপিটা কিন্তু আপনাকে দিতে হবে। তো ওটিপি যেটা আমি সেটা এখানে দিলাম, দিয়ে এখানে মেক পেমেন্টে ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কিন্তু ওদেরকে পেমেন্ট হয়ে যাবে। আর যদি আপনার এই ওটিপি যদি না আসে তাহলে কিন্তু নিচে দেখুন রিসেন্ট ওটিপি আছে, এই রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। অনেক সময় কী হয়, আপনার মোবাইলে যদি রিচার্জ না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওটিপি কিন্তু নাও যেতে পারে। সেই জন্য আপনার মোবাইলে কিন্তু রিচার্জ আছে কিনা একবার চেক করে নেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আগে রিচার্জ করে নেবেন, নাহলে কিন্তু ওটিপি আসবে না, ঠিক আছে। ওকে, তো আমি এখানে মেক পেমেন্টে ক্লিক করে দিলাম। তো আমার বলছে এখানে ইয়োর পেমেন্ট হ্যাজ ফেলড। বুঝলাম না কি প্রবলেম হচ্ছে, আমি ব্যাক টু হোম করছি। তো আমার এটা কিছু একটা প্রবলেম আছে যার জন্য আর কি আমার এটা হলো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করা যাবে, তো এখানে যদি আপনি অলরেডি কমপ্লিট হয়ে থাকে তাহলে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে আছে না, অ্যাপ্লিক্যান্ট লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনার সব কিছু সাকসেসফুলি যখন অ্যাপ্লিকেশান হয়ে যাবে তখন আপনার মোবাইলের যে রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু আপনার দিয়ে দেবে, আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং বা ইউজার নেম দিয়ে দেবে, ঠিক আছে, এবং পাসওয়ার্ডও দিয়ে দেবে। সেইটা দিয়ে কিন্তু আপনাকে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড মোবাইলে চলে আসবে, সেইটা দেখে কিন্তু আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো দিয়ে আবার লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে সেভ পাসওয়ার্ড দিচ্ছে এটা সেভ পাসওয়ার্ড করার দরকার নেই, আমি নো করলাম। এখানে সব কিছু ঠিক আছে। এক্সাম অ্যাপ্লাইড ফর এখানে দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এটা দিয়ে দিয়েছে, এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে দিচ্ছে নট ডান, ঠিক আছে। তো পেমেন্টটা কমপ্লিট হয়নি, সেই জন্য আমি এখানে পে অনলাইনে আরেকবার ক্লিক করছি। এখানে ঠিক আবার অপশানগুলো এসছে, তো আবার আমি লগ ইন করার পরে সব কিছু ডিটেলস দিয়ে আবার ওটিপি এসছে, ওটিপি দিলাম, দিয়ে মেক পেমেন্টে কিন্তু ক্লিক করছি। তো এবার দেখা যাক কী হয়। হ্যাঁ, এবার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়েছে। ওটা আমার কার্ডের কিছু প্রবলেম ছিল
তার জন্য কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়নি। এবার কিন্তু পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, আপনাদের যদি এরকম প্রবলেম ফেস করেন, প্রথমবারে যদি আপনার পেমেন্ট সাকসেসফুল হয় তো হয়ে গেল, যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু আবার লগ ইন করে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার স্ট্যাটাস দেখে আপনি পেমেন্ট করে দিতে পারেন। এখানে দেখুন ব্যাক টু হোম আছে, তারপরে আছে প্রিন্ট রেজিস্ট্রেশন ফর্ম প্রিন্ট করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। আর প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট, তার জন্য কিন্তু এই পেমেন্ট রিসিপ্টে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন ফর্মে আগে ক্লিক করি। তো করে এখানে আমি রেজিস্ট্রেশন ফর্মটাকে আমি জাস্ট প্রিন্ট করে নেব। আমার তো প্রিন্টার কানেক্ট নেই, বাট আমি এটাকে পিডিএফ ফরম্যাটে আমি কিন্তু সেভ করে রাখবো আমার কম্পিউটারে। এটা কিন্তু সেভ করে রাখছি, এক্সাম অ্যাপ্লিকেশান প্রিন্ট। তো এটা কিন্তু আমি সেভ করে নিলাম। এবং এখানে হচ্ছে প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট, যে টাকাটা দিয়েছি তার পেমেন্ট রিসিপ্টের কিন্তু এটাও কিন্তু আমি সেভ করে রাখবো। ঠিক আছে, দেখুন এখানে দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন আইডি, ক্যান্ডিডেটস নেম, অ্যামাউন্ট, ট্রানজ্যাকশন আইডি এবং স্ট্যাটাস সাকসেস, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু এখানে প্রিন্ট করলাম। প্রিন্ট করে কিন্তু এখানে যেহেতু পিডিএফ মানে আমার প্রিন্টার কানেক্ট নেই, সেই জন্য এখানে সেভ অ্যাজ পিডিএফ চলে এসছে। এখান থেকে যদি আপনার প্রিন্টার কানেক্ট থাকতো সেখান থেকে সেভ করে দিতেন, সেটা দিয়ে প্রিন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে কিন্তু পেমেন্ট রিসিপ্টটা কিন্তু সেভ করে নিচ্ছি। ওকে, তো ডান, ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে। আর যাদের এটা প্রয়োজন মনে হচ্ছে, যাদের ফর্ম ফিল আপের দরকার, তাদেরকে গাইড করার জন্য ভিডিওটি বেশি বেশি করে তাদেরকে শেয়ার করুন। আর যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য যদি এই চ্যানেলটি দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ এবং ভালো রাখুন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।